সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? এই মহামারীতে ভালো থাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত বিধিগুলি মেনে চলবা। যখন ঘর থেকে বের হবা অবশ্যই মাস্ক পরিধান করবা এবং মহান রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবা যেন আমরা সবাই ভালো থাকতে পারি। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। ইতিপূর্বে আমরা আরও দুটো ক্লাস করেছি। তোমরা দেখেছ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর আমাদের দুটো ক্লাস ছিল। আজকের এটি হচ্ছে তৃতীয় এবং সর্বশেষ ক্লাস। এটি খুব ছোট চ্যাপ্টার। এখানে অনেক বিষয় তাত্ত্বিক আলোচনা হয় এই অধ্যায়ে। তো আমাদের যেগুলো খুব বেশি প্রয়োজন সেই বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। অনেক কিছু বিষয় আমাদের আগের থেকে জানা হবে। তো প্রথম দুটো ক্লাসে আমরা ভৌত জগৎ, পরিমাপ এবং পদার্থবিজ্ঞানের পরিসর, বৈজ্ঞানিক তত্ত্ব, পদার্থবিজ্ঞান লক্ষ্য এগুলো আলোচনা করছি। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসগুলো দেখেছ। কেউ যদি না দেখো সেগুলো আবার দেখে নেবে। আজকের ক্লাস হচ্ছে পরিমাপ। তো পরিমাপের ক্ষেত্রে আমাকে প্রথম জানতে হবে পরিমাপ কি আর পরিমাপের একক, পরিমাপের মূলনীতি কি, এই বিষয়গুলো আমরা আজকে শুরুতে আলোচনা করব। কি আলোচনা করবো তাহলে আমরা? পরিমাপ কি, পরিমাপের একক কি, পরিমাপের মূলনীতি কি। আমরা জানি যা কিছু পরিমাপ করা যায় অর্থাৎ তাই হচ্ছে রাশি। পদার্থবিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট যে রাশিগুলো পরিমাপযোগ্য সেগুলো হচ্ছে ভৌত রাশি। অর্থাৎ কোনো কিছু পরিমাপ করাকেই আমরা বলতে পারি পরিমাপ। আর সেটি পরিমাপ করার জন্য একটি একক লাগে। যেই বস্তুটা আমরা পরিমাপ করব অর্থাৎ যে রাশিটা পরিমাপ করব তার একটি আদর্শ অংশকে আমরা একক হিসেবে বিবেচনা করে থাকি। যেমন দৈর্ঘ্য পরিমাপ করব, তাহলে দৈর্ঘ্যের একটি অংশ আন্তর্জাতিক পরিমাপ সংস্থায় রক্ষিত একটি দণ্ডকে আমরা আদর্শ হিসেবে বিবেচনা করি। সেই দৈর্ঘ্যকে আমরা সেই দণ্ডের দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে বিবেচনা করি। দৈর্ঘ্যের একটা নির্ধারণ হবে। অনুরূপভাবে ভরের একক, অনুরূপভাবে আমরা সময়ের এককও নির্ধারণ করব। এখন এককের ক্ষেত্রে আমরা দেখি দু ধরনের একক, একটি হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে যৌগিক একক। যেমন দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপের জন্য মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড ব্যবহার করি। এগুলো হচ্ছে মৌলিক একক। এরকম 7টি মৌলিক একক আছে। এই মৌলিক এককগুলো নিয়ে আমরা অন্যান্য ভৌত রাশিগুলোকে পরিমাপ করতে পারি, তাদের একক নির্ধারণ করতে পারি। যে এককগুলো পাই সেগুলো হচ্ছে যৌগিক একক। যেমন আমরা যদি ক্ষেত্রফল পরিমাপ করতে যাই, ক্ষেত্রফল পরিমাপ হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার। তাহলে ক্ষেত্রফল পরিমাপের একক হচ্ছে বর্গ মিটার। সেটি একটি মৌলিক একক থেকে আসো যৌগিক একক। এভাবে আমরা নানা ধরনের একক আমরা পেয়ে থাকি, মৌলিক এককগুলো এবং যৌগিক এককগুলো। এখন আসো ব্যবহারিক একক। যেমন আমি যদি বলি ঢাকা চট্টগ্রামের দূরত্ব কত, তাহলে তুমি নিশ্চয়ই সেটা বলবা কিলোমিটার, মিটারে বলবা। কিন্তু আমি বলছিলাম একক পরিমাপ করি দৈর্ঘ্যের একক মিটারে, তাহলে কিলোমিটারে কেন করতেছি? কারণ ব্যবহারিক ক্ষেত্রে আমাদের প্রয়োজনে আমরা মূল একক যে থাকবে সে এককের গুণিতক কিংবা উপগুণিতক ব্যবহার করি। যেমন 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটারকে 100 ভাগে ভাগ করলে 1 সেন্টিমিটার হয়। ক্ষুদ্র পরিমাপের জন্য আমরা সেন্টিমিটার একক ব্যবহার করি। তারও যদি আমরা 10 ভাগে ভাগ করি মিলিমিটার পাই। এইভাবে আমরা উপগুণিতক গুলো পেতে পারি। আর গুণিতক হচ্ছে যদি 1 মিটারকে 100 ভাগে গুণ করি তাহলে সেটা হচ্ছে 1 কিলোমিটার। বোঝা গেছে? এভাবে আমরা কিলোমিটারটা ব্যবহার করি। আমাদের প্রয়োজনের অনুযায়ী আমরা একক ব্যবহারিক এককটি নিয়ে থাকি। যেমন আমরা যদি গ্রহ নক্ষত্রের কথা বলি, তাদের গতি দূরত্ব হিসাব করি, তাহলে আমরা আলোক বৎসে হিসাব করি। আলোক বৎসটা কি? 1 বছরে আলোক যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোক বৎস বলে। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তাহলে S = VT, এই সূত্র অনুসারে আমরা আলোক বৎসের পরিমাণ কত সেটি জানতে পারি। তা আমরা বলি 1 আলোক বৎস সমান কত? 1 আলোক বৎস সমান হচ্ছে 1 বছর আলোর বেগ, 1 বছরের আলোর বেগ এবং আলোর বেগ এবং 1 বছরের সেকেন্ড সংখ্যাগুণ করলে 1 আলোক বৎস পাই। তাহলে সেটি পুরো মানটাকে আমরা একটা আলোক বৎস হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, এরকম আমরা যেমন ধরো ধারক ব্যবহার করি, আমরা ক্যাপাসিটর ব্যবহার করি, সেখানে একক হচ্ছে কি ফ্যারাড, কিন্তু আমরা মাইক্রোফ্যারাড ব্যবহার করি। নানাবিধ ব্যবহার একক আছে, যেটি আমরা সরাসরি এককটা না করি, তার গুণিতক কিংবা উপগুণিতককে একক হিসেবে ব্যবহার করে থাকি। এবার আসো আমরা পরিমাপের মূলনীতি কি বলবো। পরিমাপের মূলনীতি হচ্ছে, অর্থাৎ পরিমাপ করার জন্য একটি সংখ্যামান এবং সঠিক একক লাগবে। সংখ্যামান এবং সঠিক একক, অর্থাৎ মূলনীতি যদি আমি বলি এক কথায়, মূলনীতিটা হচ্ছে একটি সংখ্যামান লাগবে আর একটি সঠিক একক লাগবে। যেমন তুমি মাপতে পারো 5.5, এটি একটি সংখ্যামান, তার সাথে তুমি একটা একক দিলা কিলোগ্রাম, তাহলে এটি ভর পরিমাপের একক। 5.5 তার সাথে তুমি মিটার লিখলা, এটি একটি দৈর্ঘ্যের পরিমাপ। 5.5 এটার সাথে তুমি এস লিখলা, এটি সময়ের পরিমাপ। 5.5 এটার সাথে তুমি এ লিখলা, অ্যাম্পিয়ার লিখলা, এটি হচ্ছে প্রবাহমাত্রা পরিমাপের বা প্রবাহমাত্রা পরিমাপ রাশি। তুমি যদি দেখো যে কি 5.5 ইন্টু এমজেড মানে এটি করে কি জানি না, হ্যাঁ বুঝতেছ, নজরুল স্যার, ঠিক আছে, 5.5 নজরুল স্যার, ঠিক আছে, হবে? হবে না, কারণ এটি সঠিক একক নয়। সেই কারণে সংখ্যামান লাগবে এবং সঠিক একক লাগবে, যে রাশিটা আমরা পরিমাপ করবো তার। এটাই হচ্ছে পরিমাপের মূলনীতি। এখন আসো, পরিমাপ যখন তুমি করতে যাবা, কোন একটা রাশি পরিমাপ করবা, ব্যবহারিক অর্থে আমরা যখন বের করবো, নির্ণয় করবো, তখন আমাদের কি লাগবে? একটি গাণিতিক সমীকরণ লাগবে, একটি পদ্ধতি লাগবে, যান্ত্রিক ব্যবস্থা লাগবে যার সাহায্যে পরিমাপ করবো, আর হচ্ছে একটি সমীকরণ লাগবে যা দিয়ে আমি পরিমাপের হিসাব করব। পদার্থবিজ্ঞানে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সূত্রের মাধ্যমে রাশিটা পরিমাণ করা। এই যে পরিমাণ করবা, পরিমাণ করতে গিয়ে আমার কিছু ত্রুটি হয়, এটাকে আমরা বলি পরিমাপের ত্রুটি। অর্থাৎ প্রকৃত মান থেকে প্রকৃত মানের সাথে আমার পরিমাপ্য মানের একটি পার্থক্য হয়, এটাকে আমরা বলি পরিমাপের ত্রুটি। এই ত্রুটিগুলোকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি, যেমন পরম ত্রুটি। পরম ত্রুটি, এই পরম ত্রুটিটা হচ্ছে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য। প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য, মানের পার্থক্যটা হচ্ছে পরম ত্রুটি। আমরা করে থাকি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য। দ্যাট মিনস পরম ত্রুটি যদি বলি আমরা, এটা পরম ত্রুটি এবং প্রকৃত মানের অনুপাতটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। খুব খেয়াল করবা, এগুলো আমি খুব সংক্ষেপে তোমাদের যে তুলে ধরছি, এগুলো খুব মনে রাখতে হবে। শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি যখন তুমি করবা, তখন তুমি আপেক্ষিক ত্রুটি যা থাকবে হবে তার সাথে তুমি 100 দিয়ে গুণ করবা, তাহলে এটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি। তো কোনো একটা বস্তু প্রকৃত মান মনে করলাম x, পরিমাপকৃত মান করলাম x প্রাইম, তাহলে পার্থক্যটাই হচ্ছে পরম ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি হচ্ছে ওই পার্থক্যটা ডিভাইডেড বাই প্রকৃত মান। পরম ত্রুটি এটা প্রকৃত মান। পরম ত্রুটি এবং প্রকৃত মান অনুপাত হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে পাবো শতকরা। এখন প্রশ্ন করতে পারো, এই ত্রুটিগুলো হয় কেন? এই ধরনের ত্রুটি পরিমাপ করতে গেলে হয় কেন? হ্যাঁ, পরিমাপ আমরা যখন পর্যবেক্ষণ করি, তখন আমরা দেখি যে কি একই ব্যক্তি একই বিষয়ের একাধিক মান একবার পরীক্ষায় একরকম আসতেছে। যেমন তুমি মনে করলাম একটা দণ্ডের দৈর্ঘ্য মাপতেছি, কিংবা অভিকর্ষের ত্বরণের মান পরিমাপ করা হচ্ছে,
তো একবার একরকম হয়, পরে আরেক রকম হয়, তারপর আরেক রকম হয়। কিংবা ব্যক্তি যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন হয়। আবার দেখা যাচ্ছে কি আমরা যেই ঘড়িটা ব্যবহার করতেছি সেই ঘড়িটাও যদি চেঞ্জ করি তাহলে আরেক রকম হয়। কিংবা আমরা দৈর্ঘ্য পরিমাপ করতেছি কিংবা প্রস্থের ক্ষেত্রে পরিমাপ করতেছি তাহলে স্ক্রু গজ কিংবা আমরা স্লাইড ক্যালিপাস কিংবা আমরা যদি বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য স্পিরোমিটার ব্যবহার করি, তো এক একটা যন্ত্রের ভিন্নতার জন্য পরিমাপের মান এক এক রকম হয়। এই যে হয় সেটি আসলে কিংবা ব্যক্তির কারণে হয়, যন্ত্রের কারণে হয়, এই ত্রুটিগুলো বিভিন্ন রকম হয়। তার ভিতরে একটি আছে কি নিয়মিত বা পর্যবেক্ষণজনিত ত্রুটি, অনিয়মিত বা এলোমেলো ত্রুটি। যেমন ধরো পর্যবেক্ষণ করব, আমরা একটা যন্ত্র প্রথম একটা রাশির একটা বিষয়ের পরিমাপ আমাকে একটা পরীক্ষণীয় বস্তু দিল, তাকে পর্যবেক্ষণ করব প্রথমে আমরা। তো পর্যবেক্ষণজনিত ত্রুটি যখন আমরা পাই যে দেখা যাচ্ছে আমি হিসাব করতেছি সেখানে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়, সেই ত্রুটিগুলো হতে পারে লেভেল ত্রুটি, সেটি হতে পারে শূন্য দাগ ত্রুটি, সেটা হতে পারে পিছর ত্রুটি। এগুলো এক একটা যন্ত্রে হয়। যেমন পিছর ত্রুটি হয় স্ক্রু থাকে যে সমস্ত যন্ত্রে সেগুলোতে সামনের দিকে ঘুরে একরকম, পিছনের দিকে ঘুরে একরকম হয়, সেটি পরিহার করার জন্য আমরা একদিকেই ঘুরে। তারপর হচ্ছে তোমার শূন্য দাগ ত্রুটি, স্লাইড ক্লিপাসে তোমরা করে আসছো, আমার প্রধান স্কেল এবং বার্নিয়ার স্কেল 0 0 দাগে মেলে না, কখনো সামনে থাকে কখনো পিছনে থাকে। সামনে থাকলে বেশি পরিমাপ করে, না কম পরিমাপ করে, অর্থাৎ শূন্য দাগে বামে থাকলে বেশি কম পরিমাপ করে, ডানে থাকলে বেশি পরিমাপ করে। তাহলে তখন আমরা বলি একটাকে ধনাত্মক ত্রুটি আর একটা ঋণাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটি হলে বিয়োগ করি, ঋণাত্মক ত্রুটি হলে যোগ করি, এভাবে শূন্য দাগ ত্রুটি পরিহার করি। তারপরে যখন উৎস্থিতি নিক্তি পরিমাপ দিয়ে ব্যবহার করি কোনো বস্তুর ভর মাপার জন্য, তখন নিক্তিটা যে লেভেলে বসানো থাকে সেই লেভেলটা সমান হয় না, আনুভূমিক হয় না, তখন যে ত্রুটি এটিকে বলি আমরা লেভেল ত্রুটি। এরকম আমাদের পর্যবেক্ষণের জন্য সমস্যা আছে। যেমন ধরো আমি একটা বস্তুর দৈর্ঘ্য আর স্লাইড ক্যালিপাসের সাহায্যে আমি স্কেল পরিমাপ করতেছি, সোজা যদি পরিমাপ দেখি একরকম, এরকম কোনাকুনি করে একরকম, আবার যদি এইভাবে দেখি আরেকটা পরিমাপ হয়। যদি সোজা দেখি 4, এদিকে দেখলে দেখা যায় 3, এদিকে দেখা যাচ্ছে 5, তাহলে এটি পরিহার করার জন্য সোজাসুজি দেখতে হবে। এরকম অনেকগুলো ত্রুটি আছে। এগুলো সব আমরা পরিহার করার পরেও আমরা দেখতে পাই তারপর আমাদের কিছু ত্রুটি থেকে যায়। সেই ত্রুটিগুলো পরিমাপ করার জন্য আমরা ত্রুটিটা গণনা করতে হবে আমাদেরকে, অর্থাৎ রাশিটা পরিমাপ করার সময় যে ত্রুটি হচ্ছে সেই ত্রুটিটা গণনা করতে হবে। সেই ত্রুটি গণনা করার জন্য আমরা কয়েকটা বিষয় বললাম, পরম ত্রুটি কেমন হয়, আপেক্ষিক ত্রুটি কেমন হয়, শতকরা ত্রুটি কেমন হয়। কিন্তু এটি যদি একটা রাশি হয়, একটা মান হয়, তাহলে সেটি তুমি পরিমাপ করলা, প্রকৃত মান পেলাম। কিন্তু আমি যে একাধিক মান পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন সঠিক মান পাওয়ার জন্য ওই যে আমরা বলছিলাম বারবার হচ্ছে এলোমেলো ত্রুটি হচ্ছে, সেই ত্রুটিটা পরিহার করার জন্য আমরা তখন একাধিক পর্যবেক্ষণের মাধ্যমে একাধিক মান নিয়ে থাকি। যেমন ধরো তুমি একটি কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করবা, প্রিজম বা কাঁচ ফলকের প্রতিসরাঙ্ক নির্ণয় করবা। সেই প্রতিসরাঙ্ক নির্ণয় করতে গিয়ে তুমি প্রথমে পেলাম μ1, তারপর পেলাম μ2 মান, তারপর পেলাম μ3 মান। অর্থাৎ প্রথম পেলা তুমি 1.5, তারপর পেলাম 1.48, 1.48, তারপর পেলাম 1.56 পেলাম, তারপর আরো একটা নিলাম সেটা 1.52 পেলাম। তো কোনটা মান আমার সঠিক হবে এখানে? এই সঠিক মান পাওয়ার জন্য আসলে আমরা গড় মানটা ব্যবহার করে থাকি। গড় মানটা কি? গড় মান হচ্ছে মিউ বার ইকুয়াল টু সবগুলো মানের পর্যবেক্ষণকৃত সবগুলো মান যোগ করব, যোগ করে আমরা মোট পর্যবেক্ষণ সংখ্যা দিয়ে ভাগ করলে গড় মান পেয়ে যাবে। গড় মান পাওয়ার পরে আমাদেরকে গড় বিচ্যুতি বা প্রমাণ বিচ্যুতি বের করবো। আমরা কি বের করবো? গড় বিচ্যুতি বা প্রমাণ বিচ্যুতি। গড়ে কেমন বিচ্যুতি হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা পাঠের সাথে ওই সঠিক মান যেটা আমরা পাচ্ছি বা গড় মান পাচ্ছি তার সাথে বিচ্যুতি হিসাব করে তার গড় করবো। যেমন আমরা যদি বলি এটা গড় বিচ্যুতি কত হবে, তাহলে সেটা হবে আমার এই গড় মান যেটা আছে এই মিউ বার মাইনাস μ1 তার নিব প্লাস মিউ বার মাইনাস μ2, এইভাবে আমরা সবগুলো নিব এবং মোট সংখ্যা দিয়ে ভাগ করে দেব প্রত্যেকটা বিচ্যুতি। এভাবে আমরা গড় বিচ্যুতি পেতে পারি। ঠিক আছে, এই গড় বিচ্যুতি থেকে কিন্তু আমরা ত্রুটি বের করে থাকি। এটাই হচ্ছে আমার কতটুকু ত্রুটি হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা চরম ত্রুটি বলতেছি। কি ত্রুটি বলতেছি? চরম ত্রুটি। এই গড় বিচ্যুতিটা আসলে হচ্ছে চরম ত্রুটি, যেটাকে আমরা প্লাস মাইনাস ই জানবো। তাহলে আমি যখন প্রকৃত মানটা লিখবো, সঠিক মানটা লিখতে যাব, তখন আমরা লিখবো এই মিউ বার প্লাস মাইনাস ই। এইভাবে আমরা কি করব,
প্রকৃত মান প্রতিষ্ঠাঙ্ক নির্ণয় করব। ওই পরম প্রতিষ্ঠাঙ্কের সাথে এই সম্পর্কটা হচ্ছে কত, বা এখানে চরম ত্রুটির সাথে যে সম্পর্কটা সেটি হচ্ছে এটা। প্রকৃত মানটা হচ্ছে এই সঠিক মানটা তার সাথে ত্রুটিটা যোগ বিয়োগ করব। এইভাবে আমরা ত্রুটিটাকে গণনা করে দেখাবো। আর না হলে যদি আমি শুধু এই মানটা দেখাই তাহলে পরিমাপটা সঠিক হয় না, পরিমাপটা সঠিকভাবে বোঝা যায় না, কারণ এখানে যে ত্রুটি হতে পারে সেটিও আমাকে দেখাতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আসো আমরা এই ভুল নির্ধারণের জন্য আমাদের আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ভুল নির্ধারণের জন্য এখানে আমি এই যে এখানে প্লাস মাইনাস করলাম, কিন্তু আমাকে এটাকে আবার শতকরা ত্রুটি হিসেবে দেখাতে পারি। আমার সঠিক মানের সাথে আমার এখানে পরম মানটা না দিয়ে আমি এখানে শতকরা কতটুকু হলো, তাহলে আপেক্ষিক ত্রুটি যেটা বের করলাম সেখান থেকে শতকরা ত্রুটি যে বের করলাম সেটি আমি এখানে দেখাই দেবো, তখন এটা শতকরা হারও দেখাতে পারি। বুঝলেন? অর্থাৎ এই মানটার সাথে আমি এই মানটা শতকরা হারে দেখাতে পারি। এভাবে আমরা ত্রুটিটাকে দেখে থাকি। এখন আসো, পরিমাপযোগ্য কোনো রাশির ভুল নির্ধারণের জন্য আমাদেরকে আরো কিছু নিয়ম মানতে হয়, সেগুলো আমরা একটু খেয়াল করি। যেমন ধরো তুমি একটি রাশি পরিমাপ করলাম, সেটি শুধুমাত্র একটা না, সেটি একাধিক রাশির সেখানে সম্পর্ক আছে। আমরা বলতে পারি যে এক্স ওয়াই জেড তিনটা রাশি, এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, যেখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম জেড টু দি পাওয়ার এন, এরকম একটি সম্পর্ক এক্স ওয়াই জেড। তাহলে সেই ক্ষেত্রে আমার আপেক্ষিক ত্রুটি যেটা হবে, সে আপেক্ষিক ত্রুটি ডেল এক্স বাই এক্স, অর্থাৎ এক্স পরিমাপের যে আপেক্ষিক ত্রুটি সেটি হবে এম ডেল ওয়াই বাই ওয়াই প্লাস এন ডেল জেড বাই জেড। এই ডেল এক্সটা হচ্ছে এটা হচ্ছে পরম ত্রুটি। এটা কি? পরম ত্রুটি, অর্থাৎ প্রকৃত মান বিয়োগ পরিমাপকৃত মান। খেয়াল করবা এটা কি বলতে চাচ্ছি। এই ডেল এক্সটা হচ্ছে কি, ডেল মানে আসলে পার্থক্য বুঝাই আমরা, প্রকৃত এবং পরিমাপকৃত মানের পার্থক্য। এই পার্থক্য বা চরম ত্রুটি, পরম ত্রুটি এবং অনুপাত, প্রকৃত মান অনুপাতকে আমরা আপেক্ষিক ত্রুটি বলি। তো এক্স এর পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত হবে, সেটি ওয়াই এবং জেড এর সাথে সম্পর্কিত কিন্তু, এবং ওয়াই রাশিটা এক্স এর সাথে যেভাবে সম্পর্ক দেখা যাচ্ছে, ওয়াই এর সূচক হচ্ছে এম, জেড এর সূচক হচ্ছে এন। তাহলে আমাদেরকে তখন হিসাব করতে হয় প্রতিটা রাশির যে পরিবর্তন হবে তার আনুপাতিক ত্রুটির সাথে ঘাত বা সূচকটা ধনাত্মক মান গুণন হিসেবে থাকবে। অর্থাৎ ওয়াই এর আনুপাতিক ত্রুটি হচ্ছে ডেল ওয়াই বাই ওয়াই। ডেল ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের দিকে বা ওয়াই এর যে মানটা আছে, ওয়াই যে রাশিটা আছে তার প্রকৃত মান এবং পরিমাপ মানের পার্থক্য, আর ওটা হচ্ছে প্রকৃত মান। এই আনুপাতিক ত্রুটির সাথে ঘাতটা ধনাত্মক মান, অর্থাৎ সূচকের ধনাত্মক মান গুণন হিসেবে থাকবে। ঠিক তেমনি যদি দুটো রাশি হয় দুটা, তিনটে রাশি হলে তিনটে রাশি অনুরূপভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে যোগ হবে। কারণ প্রথমটার জন্য এটা, দ্বিতীয়ের জন্য এটা পাওয়ারফুলি থাকবে। বুঝা গেছে? এইভাবে আমরা একটা রাশির ভুল নির্ধারণ করে থাকি। তারপর যদি এটাকে আমরা বলি না এটি শতকরা কত হবে, তাহলে সেই আমি আপেক্ষিক ত্রুটির সাথে 100 দিয়ে গুণ করে দিলে শতকরা ত্রুটিটি পাওয়া যায়। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা কি আলোচনা করছিলাম? গাণিতিকভাবে আমরা আলোচনা করতেছিলাম যে কিভাবে ত্রুটি গণনা করা হয়। ত্রুটি গণনা করার জন্য আমরা ত্রুটিকে আবার বিভিন্ন ভাগ করতেছি গণনা অনুযায়ী। পরম ত্রুটি, তারপর হচ্ছে আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি। এটি আমরা সরাসরি দেখালাম। পরম ত্রুটি মানে হচ্ছে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য। আপেক্ষিক ত্রুটি হচ্ছে পরম ত্রুটি ভাগ প্রকৃত মান, আর শতকরা ত্রুটি হচ্ছে আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে। আবার আমরা 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পাবো। আবার আমরা বললাম যে একটি রাশি যদি আরো কয়েকটি রাশির সাথে সম্পর্কযুক্ত হয় তখন কিভাবে ভুলটা নির্ধারণ করব সেটিও আমরা দেখলাম, যে ওই রাশিগুলো যেগুলোর সাথে সম্পর্কিত সেগুলোর পাওয়ার বা সূচকগুলো, ঘাতগুলো আপেক্ষিক ত্রুটির সাথে গুণ হিসাবে যোগ হবে এবং সবগুলো রাশির যোগ হবে। আচ্ছা, একটা উদাহরণ দিতে বুঝবা সহজে। যেমন তুমি দোলনকাল মাপবো আমরা একটা সমদোলকে 2π/L/T এই সমীকরণ থেকে। এই দোলনকাল পরিমাপ করে কিন্তু আমরা সরলদোলকের দৈর্ঘ্য যদি জানি তাহলে অভিকর্ষের ত্বরণের সমীকরণ পাই 4πL/T², বা আমরা লিখতে পারি G = 4π² L/T²। এখন G পরিমাপ করতে গেলে, অভিকর্ষ ত্বরণ পরিমাপ করতে গেলে দুটো রাশি মাপতে হচ্ছে, একটা L মাপতে হচ্ছে, একটা T মাপতে হচ্ছে। অর্থাৎ দোলনকাল মাপতে হচ্ছে এবং দোলকের দৈর্ঘ্য মাপতে হচ্ছে। এখন দোলকের দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হতে পারে, আবার দোলনকালও পরিমাপে ত্রুটি হতে পারে। একাধিক মান আমরা নিব, পর্যবেক্ষণ জনিত মানগুলো আমার অনেকগুলো থাকবে। তাই সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রাশির জন্যই আমরা আলাদাভাবে
গড় বিচ্যুতি হিসাব করব এবং সেখান থেকে প্রকৃত মান দিয়ে ভাগ করে আমরা আনুপাতিক ত্রুটি বের করব এবং আবার ওই সূত্র অনুযায়ী যে সূত্রটা আমরা বলছিলাম x ইকুয়াল টু হচ্ছে y m z n, অর্থাৎ তখন ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু হচ্ছে m ডেল y বাই y প্লাস n ডেল z বাই z। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করলে দেখো কি হবে, আনুপাতিক ত্রুটি অভিকৃষ্ট ত্বরণের পরম ত্রুটি ডিভাইড অভিকৃষ্ট ত্বরণ, তাহলে আনুপাতিক ত্রুটি পেলাম বা আপেক্ষিক ত্রুটি পেলাম। 4π² তো ধ্রুব, এটা তো ত্রুটি হয় না, ত্রুটি হবে এল এবং টি এর জন্য, তাহলে হবে ডেল এল বাই এল প্লাস 2 ডেল টি বাই টি। এই সমীকরণ দিয়ে তুমি বের করবো। এখানে কেন ডেল এল কেন, কারণ আমরা যে আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান। পরম ত্রুটি হচ্ছে এল এর প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য। আর এখানে 2টা আসলো কেন, ওই পাওয়ারটা -2 আসার কথা না আসবে না, কারণ আমরা বলছিলাম এই পাওয়ারটা প্লাস মানে যাই হোক না কেন তার ধনাত্মক মান হবে, সেই জন্য প্লাস। এইভাবে আমরা আপেক্ষিক ত্রুটি বের করি। শতকরা ত্রুটি হলে তো বলছিলাম, অনেকবারই বলতেছি যে 100 দিয়ে গুণ করলে শতকরা ত্রুটি পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা পরিমাপকৃত মান কিভাবে নির্ধারণ করবা সেটি তোমরা এই সমীকরণগুলো থেকে, এই একটা উদাহরণ দিয়ে বললাম, এখান থেকে তোমরা করতে পারবা ত্রুটি কিভাবে পরিমাপ করবা। তো এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি জানলাম, পরিমাপটা কি সেটি জানলাম, পরিমাপের একক লাগে সেটি জানলাম, এককটা কি সেটাও জানলাম, ব্যবহারিক একক কি সেটাও আমরা জানতে পারলাম। পরিমাপ করতে গেলে ত্রুটি হয়, সেই ত্রুটিগুলো কয় ধরনের হয় সেগুলো কয়েকটা আলোচনা করলাম, প্রতিকার কি সেটাও আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করলাম ত্রুটিটা গণনা করব কিভাবে, সেই ত্রুটির গণনাটাও আমরা দেখলাম। সেই ত্রুটিগুলো কয়েক প্রকার গণনা করা যায়, বিভিন্ন ধরনের হিসাব করা যায়, সেই ত্রুটিগুলো আমরা আলোচনা করলাম। এবার আসো আমরা একটা বিষয় আলোচনা করে বাড়ির কাজ করে আজকে ক্লাস শেষ করলাম। একটা হচ্ছে এতক্ষণ তো আমরা আলোচনা করলাম আমরা পরিমাপের কথা। পরিমাপের সঠিকতা এবং সূক্ষ্মতা একটা বিষয় আছে। পরিমাপের সঠিকতা, পরিমাপের সঠিকতা বা শুদ্ধতা বলে এটাকে আমরা, এবং সূক্ষ্মতা। আমরা এখন আলোচনা করতেছি কি, ত্রুটি গণনা আমাদের হয়ে গেল, ত্রুটি গণনা কিভাবে করবো, ত্রুটির ভুল কিভাবে নির্ধারণ করব সেগুলো আমরা জানলাম। এখন আমরা বলছি কি, পরিমাপের সূক্ষ্মতা এবং শুদ্ধতা, এইটা আসল দুটো জিনিস। এই সঠিকতা বা শুদ্ধতা এবং সূক্ষ্মতা বলতে আমরা কি বুঝি, আসলে দুটোই যন্ত্রের উপর নির্ভর করে, যন্ত্রের উপর নির্ভর করে। যেমন একটা যন্ত্র দিয়ে তুমি একটা বস্তুর ভর মাপতেছো, যার ভর হচ্ছে 5 কেজি, কিন্তু তুমি ওই যন্ত্র দিয়ে পরিমাপ করলা, রেজাল্ট পাইলা সেটা হচ্ছে 4.5 কেজি। আরেকটা যন্ত্র দিয়ে পরিমাপ করলা, তুমি সেটা পেলা 4.9 কেজি। তাহলে আমরা জানতেছি বস্তুটার ওজন হচ্ছে, ভর হচ্ছে কত, 5 কেজি, কিন্তু পেলাম কত, এক যন্ত্রে 4.5, আরেক যন্ত্রে 4.9। তাহলে কোনটা সঠিক বলবো, দ্বিতীয়টা। তাহলে এইভাবে সঠিকতা নির্ধারণ করি, কোন যন্ত্রটা কাছাকাছি, মোটামুটি কাছাকাছি, একেবারে প্রকৃত মানের কাছাকাছি মান পাই, সেটি হচ্ছে সঠিকতা। কাছাকাছি পাওয়া, এটি হচ্ছে সঠিকতা। আচ্ছা, এবার আসো আমরা তৃতীয় একটা যন্ত্র ব্যবহার করলাম, সেই যন্ত্র দিয়ে আমি এই মানটা পেলাম কত, 4.95। আর চতুর্থ একটা যন্ত্র ব্যবহার করলাম, সেটা দিয়ে পেলাম 4.958। খেয়াল করবা, খুব ভালো করে খেয়াল করবা, এটা তো অবশ্যই সঠিক কারণ এটা কাছাকাছি মানে, তবে এটা সূক্ষ্ম কারণ এটা 4.95, এটা 4.9, এটা তার চেয়ে আরো বেশি পরিমাপ করতে সঠিকভাবে মাপতে পারতেছে, এটা আরো বেশি কাছাকাছি, একেবারে প্রকৃত মানের কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে এই যন্ত্রটাকে আমরা বলবো অতি সূক্ষ্ম মান পরিমাপ করতেছে, এটি হচ্ছে সূক্ষ্মতা, কত কাছাকাছি, সবচেয়ে কত কাছাকাছি বেশি পরিমাপ করতে পারে প্রকৃত মানের, এটি হচ্ছে পরিমাপের সূক্ষ্মতা। যেমন যন্ত্রের উপর কারণ নির্ভর করে, দেখো আমরা বলছি কি, একটি স্পেরোমিটার গলি দলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা হয়, সেখানে আমাদের লঘিষ্ঠ গণন বের করতে হয়। লঘিষ্ঠ গণন হচ্ছে পিচ ডিভাইডেড বাই লিস্ট কাউন্ট, পিচ ডিভাইডেড বাই গোলাকৃতি স্কেলের ভাগ সংখ্যা, পিচ ডিভাইডেড বাই গোলাকৃতি স্কেলের ভাগ
সংখ্যা। পিচ হচ্ছে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেলে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় পিচ। এখন মনে করলাম আমার দুটি যন্ত্রে একই রকম পেলাম, দুটোই পেলাম 1 মিলিমিটার, কিন্তু একটা যন্ত্রের গোলাকৃতি স্কেল হচ্ছে কি 100 ভাগ সংখ্যা, আর একটা যন্ত্রের গোলাকৃতি স্কেল হচ্ছে 50। তাহলে আমরা ক্যালকুলেট করে দেখি এই মানটা কত পাই। আমরা ক্যালকুলেট নিলাম, আমি দেখো এটা হচ্ছে কি 1 ভাগ 100, তাহলে কত হবে 0.01। আর এটা দেখো 1 ভাগ 50, এটা হচ্ছে 0.02 মিলিমিটার। এই দুটো যন্ত্রের লিস্ট কনস্ট্যান্ট বা লঘিষ্ঠ গণন থেকে আমরা বুঝতে পারবো কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম। ভার্নিয়ার ধ্রুবক করছি না আমরা, ভার্নিয়ার ধ্রুবক 0.01, 0.001, 0.005 এরকম মধ্যে আছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10 হলে একরকম হবে, ভার্নিয়ার ভাগ সংখ্যা 20 হলে একরকম হবে। এই লঘিষ্ঠ গণন বা ভার্নিয়ার ধ্রুবক যেটি নির্দেশ করে সেটি হচ্ছে ওই যন্ত্র দ্বারা সর্বনিম্ন কতটুকু পর্যন্ত এটি পরিমাপ করা যায়। মানে এই যন্ত্রের সাহায্যে আমি প্রথম যেটা বললাম সেটা হচ্ছে 0.01 মিলিমিটার পর্যন্ত, কিন্তু এটা 0.1 করা যাবে না, 0.2 এর পরে শেষ, আর এর থেকে কম করা যাবে না। বুঝা গেছে? তাহলে এটি অনেক সূক্ষ্ম, এটি সূক্ষ্মতা বেশি। এই দ্বিতীয় যন্ত্র যেটা বললাম সেটি সূক্ষ্মতা কম। এইভাবে আমরা যন্ত্রের সূক্ষ্মতা বা পরীক্ষণের সূক্ষ্মতা পরিমাপ করতে পারি। তাহলে কি আমরা পরিমাপের সঠিকতা এবং সূক্ষ্মতা বুঝতে পারলাম? হ্যাঁ। তো আমরা একটা বাড়ির কাজ করি। সবাই লিখে নিবা, অবশ্যই লিখে নিবা বাড়ির কাজটা। বাড়ির কাজ হচ্ছে, এটা করতে হবে তোমাদেরকে, আমি একটি জিনিস দেখাবো শুধু। বাড়ির কাজ, একজন শিক্ষার্থী, লিখো সবাই, একজন শিক্ষার্থী একটি বস্তু ভর 100 ± 2 কেজি এবং আয়তন 100 ± 5 মিটার কিউব পরিমাপ করলে পরিমাপের গ্রহণযোগ্যতা, পরিমাপের ত্রুটি গ্রহণযোগ্যতা 6%। অর্থাৎ একজন শিক্ষার্থী একটি বস্তুর ভর মাপলো, আর এটা হচ্ছে কি আয়তন মাপলো। এখন এখানে বলে যাওয়া হচ্ছে যে পরিমাপটা করলো সেটি আমরা কতটুকু সূক্ষ্ম মাপবো, 6% পর্যন্ত ত্রুটি গ্রহণ করতে পারবো। এর থেকে যদি বেশি ত্রুটি হয় তাহলে তোমার এই পরিমাপটা বলা হবে যে কি পরিমাপটা সঠিক হয় নাই, রেজাল্টটা সঠিক হয়। এরপর এটা হচ্ছে একটা উদ্দীপক, একটা উদ্দীপকের সাথে আমাদের 4টা প্রশ্ন থাকে, তাই না? আমরা মডেল হিসেবে বলতে পারি। প্রথম প্রশ্নটা বললাম যে স্বীকার্য কি, এর উত্তরটা তোমরা দ্বিতীয় ক্লাসে পাবো, অর্থাৎ আমাদের সেকেন্ড ক্লাস যেটা সেটা আমরা করছি। তারপরে বললো যে কি পরিমাপের শুদ্ধতা ও সূক্ষ্মতা মধ্যে তফাৎ, 2 নম্বরের জন্য এটা আজকের আলোচনা থেকে সেটি তোমরা লিখবা। তারপরে হলো দেখি শতকরা ত্রুটি কথা, ঘনত্ব পরিমাপ, উদ্দীপকের বস্তু ঘনত্ব পরিমাপের পরম ত্রুটি কত। তারপরে পরিমাপ করা হলো যে উদ্দীপকের শিক্ষার্থী
উদ্দীপকের শিক্ষার্থী কর্তৃক বস্তুটির আয়তন পরিমাপের সঠিকতা যাচাই করো অথবা ব্যাখ্যা করো। এটি আমরা একটা উদ্দীপক হিসেবে প্রথম সপ্তাহে পেতে পারি। খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই উদ্দীপকটা লিখে নিবা। আবার বলছি, এটা লিখে নিবা, পরীক্ষা আসতেও পারে। দেখো, স্বীকার্য কি, এটির উত্তর আমাদের জানা আছে। আমরা প্রথম দ্বিতীয় ক্লাসে করছি। আমি ক্লাসগুলো অবশ্যই রিভিউ করতে বলবো, তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবা। পরিমাপের শুদ্ধতা ও সূক্ষ্মতার মধ্যে তফাৎ কি, আজকের ক্লাসে আলোচনা হলো। উদ্দীপকের বস্তুর ঘনত্ব পরিমাপের পরম ত্রুটি, শিক্ষার্থী কর্তৃক বস্তুটির আয়তন পরিমাপে সঠিকতা যাচাই করো। আমরা বলছিলাম যে আমাদের যখন ভুল নির্ধারণ করি তখন আমরা কিভাবে করি, এক্স এর সাথে ওয়াই এবং জেড এর একটি সম্পর্ক দেখলাম, সেটি আমরা ব্যবহার করবো। তাহলে ঘনত্ব ইকুয়াল হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভরের এবং ডেল এম বাই এম ঘনত্ব ডেল পি বাই পি ইকুয়াল হচ্ছে ডেল এম বাই এম প্লাস ডেল বি বাই বি, নাকি? এটা এম ডি না, এটা এম ডি ইনভার্স 1। এই তো। তাহলে পরম ত্রুটি যখন তুমি করবা, এই রো খেয়াল করা, পরম ত্রুটি যখন তুমি করবা, এখান থেকে ডেল পি হচ্ছে পরম ত্রুটি, ঘনত্বের পরম ত্রুটি হচ্ছে ডেল পি। ডেল পি ডেল রো সরি, রো ইজ ইকুয়াল টু এম বাই বি, মানে এম বি 1। আমি ওই এক্স এবং ওয়াই যে সম্পর্কটা দেখালাম, এক্স এর সাথে ওয়াই জেড এর, সেটি আমরা ইউজ করলাম। তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে রো ইনটু ডেল এম বাই এম প্লাস ডেল বি বাই জি। এই সম্পর্ক থেকে তুমি পরম ত্রুটিটা পেয়ে যাও। কি পাবা? পরম ত্রুটি পাবা। কেমনে পাবা? না, পরম ত্রুটি মানটা পেয়ে যাও না, ডেল টু ঘনত্ব পরিমাপের ত্রুটি। এখানে রো কত হবে? রোটা তোমাকে বের করতে হবে। রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই পি। এম হচ্ছে এই বস্তুর ভর 100 প্রকৃত মান, আর আয়তন হচ্ছে ভর বাই আয়তন, সরি ভর বাই আয়তন, এটা হচ্ছে 100। তাহলে কত হবে? 100 ভাগ 100 সমান 1 কেজি পার মিটার কিউব। এই রোর মান বসাবা। ডেল এম হচ্ছে এই ভরের ত্রুটিটা, ভরের পরম ত্রুটিটা, আর ডেল বি হচ্ছে আয়তনের পরম ত্রুটি, আর এটা হচ্ছে এম, এটা হচ্ছে ডি। তাহলে তুমি এখানে পাচ্ছ না, এখান থেকে পরম ত্রুটি মানটা, ঘনত্ব নির্ণয়ের পরম ত্রুটি পাবা। এবার আসো, শিক্ষার্থী কর্তৃক বস্তুটির আয়তন, সরি আয়তন না, এটা ঠিক করে নাও, ঘনত্ব পরিমাপের সঠিকতা যাচাই করো। শিক্ষার্থী কর্তৃক বস্তুটি, ঠিক করছে সবাই? এটা ঠিক করে নাও, এটা ঘনত্ব পরিমাপের সঠিকতা যাচাই করো। আমরা ঘনত্ব পরিমাপের যে ত্রুটি হচ্ছে সেই ত্রুটিটা বের করবো। এই ত্রুটি আর কিছু না, ত্রুটি হচ্ছে এটা, এইটার আমরা শতকরা বের করবো ইনটু 100%। আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে, পার্সেন্টেজ করলেই সেটি হয় শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি সমান, এই শতকরা ত্রুটি সমান তুমি এটা লিখতে পারবা। শতকরা ত্রুটি সমান হচ্ছে আপেক্ষিক ত্রুটি 100%, আর এটা এখানে করবো। এবং তুমি দেখবা রেজাল্টটা সম্ভবত 5% আসবে। কত আসবে? 5% আসতে পারে। ক্যালকুলেশন অবশ্যই করবো, আমি অ্যাকুরেট নাম্বার ক্যালকুলেশনটা করি নাই, অনুমান করে বলছি, মনে হচ্ছে 5% হবে। তাহলে যদি 5% হয়, তাহলে আমার এটি এই আয়তন শিক্ষার্থী কর্তৃক বস্তুটির ঘনত্ব পরিমাপের বিষয়টি সঠিক ছিল, অর্থাৎ ফলাফলটি গ্রহণযোগ্য ছিল। কারণ আমরা বলছি যে কি, উদ্দীপক বলা হচ্ছে কি এই পরিমাপটা গ্রহণযোগ্যতা হচ্ছে 6%, তাহলে সেই যে পরিমাপ করলো সেখানে তো মাত্র 5% ত্রুটি আছে, তার মানে এটি গ্রহণযোগ্য একটি ফলাফল। বুঝা গেছে? তাহলে আজকের ক্লাসে আমরা যা কিছু আলোচনা করলাম সবকিছুই পরিমাপের উপর, পরিমাপ কিভাবে করতে হয়, কোন কোন ত্রুটি হয়, কিভাবে ত্রুটি গণনা করতে হয়, এবং একটি গাণিতিক সমস্যা দিয়েও সেটি আমরা করলাম। তো অনেকক্ষণ সঙ্গে ছিলাম, তোমরা নিশ্চয় আমাদের এই ক্লাসগুলো রেগুলার দেখতে চাচ্ছ, সেই জন্য রেগুলার আমরা ক্লাসগুলো যাওয়ার চেষ্টা করব। আর তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পর্যবেক্ষণ করবা। প্রথম ক্লাসেও আমি বলছি, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, প্রত্যেকটা ক্লাসের সাথে একটার সাথে একটি সম্পর্কযুক্ত। আশা করি সবগুলো ক্লাস তোমরা নিয়মিত পর্যবেক্ষণ করবা। যদি কোনো সমস্যা হয়, আমি দ্বিতীয় ক্লাসও বলছি যে আমার সেখানে কিন্তু মোবাইল নাম্বার লেখা আছে, তোমরা আমাদের ওয়েবসাইটে যাবো, আমাদের মোবাইল নাম্বার লেখা আছে, আমার কাছে জাওয়াজ স্যারের কাছে তোমরা সরাসরি ফোনের মাধ্যমে যে কোনো সমস্যাগুলো সমাধান করতে পারো।
ঠিক আছে? তো আজকে তাহলে আমরা কি আলোচনা করলাম? আজকে আলোচনা করলাম আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিমাপ অংশটি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টি হচ্ছে ভৌত জগত পরিমাপ। আমরা 3টা ক্লাস করলাম, 3টা ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটি শেষ করলাম। অনেকে এই চ্যাপ্টারটাকে রেখে দিয়ে বলে ভেক্টর থেকে শুরু করে এটাকে বলা হয় এখানে পড়ার কিছু নাই। কিন্তু মনে রাখবা অবশ্যই অনেক কিছু পড়ার আছে এখানে। আমার সিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, গাণিতিক সমস্যা তোমরা একটার পর একটা দেখতেছো। অবশ্যই এগুলো কোনোটাই বাদ দেওয়া যায় না। এবং আমরা যখন হায়ার এডুকেশনে যাব, ভর্তি হওয়ার জন্য যাব, সেখানে কিন্তু আমাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদের লাগবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে মোটামুটি সংক্ষিপ্তভাবে এই চ্যাপ্টারটি শেষ করে দেওয়ার জন্য। যেগুলো বেশি দরকার সেগুলো আলোচনা করলাম। আর এরপর এখানে যে বিষয়গুলো থাকবে বলে মনে হচ্ছে, যে কোনো বিষয় সেটি সরাসরি আমাদেরকে জানাবা, আমাকে জানাবা, এবং আমরা পরবর্তীতে আরও যখন আলোচনা আসবে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আস্তে আস্তে। তো একটা কথা বলি, আমরা এককের ক্ষেত্রে কিছু একক আমাদের মুখস্থ করতে হয়, কিছু মান, যেমন 1 অ্যাংস্ট্রম ইউনিট, 1 লাইট ইয়ার্স কি, 1 পারসেক কি, 1 AMU কি, অ্যাটমিক মাস ইউনিট কি। এগুলো আমাদের প্রত্যেকটা বইতে এককের ওখানে কিছু ধ্রুবক মান দেওয়া আছে, সেগুলো তোমরা মুখস্থ করবা। এবং সেগুলো আমি বলছি না এই কারণে, প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয় যখন পড়বো তখন অটোমেটিক সেগুলো চলে আসবে, কিন্তু তোমরা আগে থেকে একটু দেখে নেবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। অনেকক্ষণ সাথে ছিলাম, ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে, আজকে আর কিছু কথা বলবো না। আজকে ক্লাস এখানেই শেষ করব, এবং সবাইকে এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।